2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন, তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে, বিজেপি ক্ষমতায় চলে এসছে। তাহলে রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কী? আজ সেটা নিয়েই আমাদের আলোচনা। আপনারা দেখছেন খবরের ডান দিক, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত। বাঙালির কাছে আমরা জানি যে বরাবরই একটা বীর পুজোর আইকন পুজো করার একটা ট্র্যাডিশন আছে। ক্রিকেট মাঠে বাঙালির কামব্যাক কিং হিসেবে সবসময় মনের কাছাকাছি থাকেন দাদা, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়, আর রাজনীতিতে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কামব্যাক কুইন বলা যায়? অবশ্যই বলা যায়। আমি জানি না এই বিশেষণটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কেন এখনও বহু চর্চিত হয়নি, বা কেউ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ইউজ করেছেন কিনা, কিন্তু করা যায়। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দীর্ঘ রাজনৈতিক জীবনটাকে 3 দশক ধরে যেটা ছড়িয়ে রয়েছে, সেটাকে যদি অন্য একটা আঙ্গিকে বিশ্লেষণ করি, কখনো বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, কখনো কেন্দ্রের রাজনীতির নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, এবং তার পাশাপাশি রাজ্যের প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তাহলে একটা দীর্ঘ দশকের জার্নি পাওয়া যাবে। একেবারে টিনেজ পেরোনো একজন রাজনৈতিক কর্মী থেকে আজকে 71 বছর বয়স পর্যন্ত তার রাজনৈতিক ক্যারিয়ারের যে জার্নি, সেটা কম ইন্টারেস্টিং নয়। নতুন সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, এবং নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জনমোহিনী প্যাকেজ। অর্থাৎ প্রথম দিন থেকে যেখানে দল হিসেবে একটা নির্বাচন জয়ের পর, ঐতিহাসিক নির্বাচন জয়ের পর, প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন সরকারের বয়স হয়েছে 7 দিন, আর বিক্ষিপ্তভাবে ছোটোখাটো কিছু সেলিব্রেশন ছাড়া গোটা রাজ্য জুড়ে এখনও দল হিসেবে বিজেপি কোনো বিজয় মিছিলও বার করেনি। কিন্তু তার আগে নতুন যে সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তারা কিন্তু কোনো ঢিলেঢালা মেজাজে নেই। তারা কিন্তু প্রথম দিন থেকেই একদম যেন 4th গিয়ারে গাড়ি চালাচ্ছেন। কেন কথাটা বলছি? তার কারণ প্রচুর সিদ্ধান্ত, মিনিংফুল সিদ্ধান্ত, অর্থবহ সিদ্ধান্ত এই নতুন সরকার কিন্তু নিতে শুরু করে দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে, প্রতিশ্রুতি পূরণ, যেটা এই মুহূর্তে বিজেপির কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তার কারণ আমরা দেখেছিলাম নির্বাচনের আগে কখনো স্বয়ং প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন মোদির গ্যারেন্টি, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 8ম পে কমিশনের দিকে দেশ যখন এগোচ্ছে, তখন পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে রয়েছে, 6ষ্ঠ পে কমিশনে আটকে রয়েছে, 7ম পে কমিশন তারা চালু করবেন। উত্তরবঙ্গের জন্য ব্যাপক প্রকল্প প্যাকেজ ঘোষণা করা হয়েছে, রাঢ়বঙ্গের জন্য দুহাত খুলে দিয়েছে বিজেপি, মহিলাদের জন্য, যুবদের জন্য, সব কিছুর জন্য। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ আনার চ্যালেঞ্জ, এই ধরনের বহুবিধ এক্সপেকটেশন মানুষের, আম ভোটারদের বিজেপির থেকে রয়েছে। তার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ, তাদের কিন্তু তাদের নির্বাচনী এজেন্ডায়, যেটাকে বিজেপি সংকল্পপত্র বলে, সেখানে ছুঁয়ে যাওয়ার একটা আন্তরিক চেষ্টা পদ্ম শিবিরের তরফ থেকে করা হয়েছে, প্রত্যেকের কথা মাথায় রেখে কিছু না কিছু প্রকল্প। এবং নতুন রাজ্য সরকার এসেই ঘোষণা করে দিয়েছে যে আগের রাজ্য সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে সমস্ত জনগণের জন্য যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার চালু আছে, স্বাস্থ্যসাথীও চালু আছে, কিন্তু আয়ুষ্মান ভারতের মতো একটা বিস্তীর্ণ প্রকল্প, বিরাট প্রকল্প, সেটা পশ্চিমবাংলার জনগণ এবার তার সুবিধে পেতে চলেছেন। কেন এই এতগুলো প্রকল্প, এত কিছু নিয়ে আলোচনা করলাম? তার কারণ এই প্রত্যেকটা প্রকল্প রূপায়িত হলে, এবং সেগুলো যদি খুব দ্রুততার সঙ্গে ইন এফেক্ট হতে শুরু করে, তাহলে জনগণের প্রত্যাশা পূর্ণ হবে। তাতে সরকার হিসেবে বিজেপি তাদের একটা প্রতিষ্ঠা, সেটা যেমন পাবে, ঠিক তেমনি বিরোধীদের হাতে ইস্যুগুলো ভোঁতা হয়ে যাবে। এই মুহূর্তে তাদের হাতে সত্যি বলার মতো খুব বেশি ইস্যু কিন্তু নেই। শুরু থেকেই বিজেপি এই যে আগ্রাসী মেজাজে
এগোচ্ছে, এর সঙ্গে কিন্তু তারা আরও একটা ঘটনা প্যারালালি ঘটাচ্ছে। আমরা দেখেছি কলকাতার রাস্তায় বুলডোজার নেমে পড়েছে। তিলজলায় অবৈধ নির্মাণে এর আগের সরকার যখন কখনো আগুনে হাতই দিতে চাইতো না, তখন কিন্তু একটা সরকার যার বয়স মাত্র 7 দিন হয়নি, সেই সরকার কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি। পুলিশ পৌঁছে গেছে সেখানে। পার্ক সার্কাসে বিশেষ সম্প্রদায়ের কিছু বাইকবাজ, এই শব্দটা বলছি তার কারণ আমরা জানি ওখানে কীরকম বাইকের দৌরাত্ম্য হয়, সেটা থামাতে কলকাতা পুলিশ একসময় যাদের স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, তারা কিন্তু আবার একদম বীরেন্দ্র সেহবাগের মেজাজে নেমে পড়েছে। আমরা দেখছি এই ধরনের অনেক কিছু মূলগত পরিবর্তনের জায়গায় বিজেপি হাত দিচ্ছে, যেগুলো আরএসএস হার্ডলাইনের একেবারে সঙ্গে চলে। যে রাজ্যেই তারা ক্ষমতায় আসে, তারা কিন্তু একদিকে যেমন পরিকাঠামো উন্নয়ন, লজিস্টিক্স, সেগুলোতে জোর দেয়, তার পাশাপাশি এই কাজগুলোও কিন্তু তারা করে। রাস্তায় নামাজ বন্ধ করার কথা হচ্ছে। আমরা দেখব এবারে সামনেই দুর্গাপুজো যখন আসবে, রেড রোড কি আবার নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হবে, নাকি সেটা রাস্তা হিসেবে উন্মুক্ত থাকবে? এই চ্যালেঞ্জগুলোর দিকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমরাও সেদিকে তাকিয়ে থাকব। মৌলিক পরিবর্তনের এই যে চেষ্টাটা, এই চেষ্টাটা কিন্তু একটা অন্য জায়গা বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের যে বিরোধীরা, বিধানসভায় যারা বিরোধী আসনে বসবেন, তার মধ্যে তৃণমূলের 80 জন বিধায়ক আছেন, কংগ্রেসের বিধায়করা আছেন, বামেদের বিধায়করা আছেন, আইএসএফ আছে। তারা কি খুব বেশি বিরোধিতার সুযোগ এই মুহূর্তে পাবেন? বিজেপি কি সেই সুযোগের জায়গাগুলো আদৌ খোলা রাখছে? হ্যাঁ, শতরূপ ঘোষ তিলজলা পৌঁছে গিয়েছিলেন। বুলডোজার রাজনীতির বিরোধিতা করতে বামেরা রাস্তায় নামার একটা চেষ্টা চালাচ্ছে, যতই তারা ক্ষমতায় সীমিত হোক না কেন। সেটা অন্য আলোচনা। তার ইম্প্যাক্ট কি হবে, তার কাউন্টার রাজনীতি কি হতে পারে, সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূলের ভবিষ্যৎ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ এই গোটা ইকুয়েশনটার ওপর দাঁড়িয়ে রয়েছে। তৃণমূল কতটা বিরোধিতার সুযোগ পাবে? অনেকে বলেন যে কোনো সরকার যখন কোনো রাজ্যে ক্ষমতায় আসে, তখন প্রথম 6 মাস হয় হানিমুন পিরিয়ড, মধুচন্দ্রিমা। সেই সময় জনতা যাদের ভোট দিয়ে নিয়ে আসেন, তাদের খুব একটা অপ্রিয় প্রশ্ন করেন না। সরকারের সামনে নতুন করে পুরো ঘুঁটি সাজাবার, বোর্ড পুরো নতুন করে রিশাফল করার এই সুযোগগুলো থাকে, দাবার বোর্ডের মতো। এবং তার পাশাপাশি এই সময়টা একটা সরকারের ইন্টেন্ট বুঝিয়ে দেওয়ার জন্যও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেই সরকারটা খুব ধীমে তালে চলতে চায়, নাকি তারা শুরু থেকেই সত্যিকারের পরিবর্তন আনতে চায়, সেগুলোও কিন্তু স্পষ্ট হয়। আর একই সঙ্গে স্পষ্ট হয় বিরোধীরা লম্বা দৌড়ে, লং রানে কি ভূমিকা নেবে। আর সেই বিরোধীর কথা যখন উঠছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে বাদ রাখা যায়। এই বিরোধিতাই কিন্তু আরও একবার যে ব্র্যান্ড বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রাজনীতিতে সুপরিচিত, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা লাইফ লাইন। সেই লাইফ লাইন কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রেস্টোর করবে, সেই প্রশ্নটা আজকে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে তৃণমূলের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জগুলো কি? দুটো চ্যালেঞ্জ আমি ইমিডিয়েটলি দেখতে পাই। একটা হচ্ছে এই যে 80 জন বিধায়ক নিয়ে তৃণমূল বিধানসভায় বসছে, নিন্দুকরা যারা রাজনৈতিকভাবে একটু ফোড়ন কাটতে বিশ্বাস করেন, তারা বলেন যে বিজেপি যত ভুল কম করবে, যত সঠিক সিদ্ধান্তগুলো নিতে থাকবে, যত জনমানসে তাদের প্রভাব বাড়বে, যদি বাড়ে, রাজনীতি সবসময় সম্ভাবনার খেলা, যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে তৃণমূল কি তাদের ঘর অক্ষুণ্ণ রাখতে পারবে? তাদের বিধায়করা সবাই কি অটুট থাকবেন? অনেকে কিন্তু সন্দেহ প্রকাশ করছেন যে তৃণমূলের ঘর ভাঙতে পারে। তৃণমূলের বিধায়করা, যেরকম আমরা অতীতেও দেখেছি যে তৃণমূল থেকে বিজেপি বা বিজেপি থেকে তৃণমূল মাঝে মাঝেই ঘর বদল হয়, দলবদল হয়, কলকাতা ময়দানের ফুটবলের দলবদলের মতো, সেরকম কিন্তু এবার সেই আশঙ্কা দেখা যাচ্ছে। এবং এবার কিন্তু আশঙ্কাটা দুদিক থেকে নয়, অর্থাৎ এবার কিন্তু ট্রেনটা আপ ডাউন দুটো লাইনে চলবে না, বোধহয় একমুখী হবে।
এটা কিন্তু তৃণমূলের সামনে বিরাট বড় চ্যালেঞ্জ। আরেকটা বড় চ্যালেঞ্জ, একদম নিচু স্তরের কর্মীরা তৃণমূলের, যারা ওয়ার্ডে ওয়ার্ডে, রাস্তায় রাস্তায়, কলোনিতে, বিভিন্ন গ্রামে গঞ্জে, ছোট শহরে যারা দলের সংগঠনটা করতেন, তাদের সঙ্গে পার্টির একদম ওপর মহলের, সর্বোচ্চ মহলের কানেক্ট আর কতটা অক্ষুণ্ণ থাকবে? আমরা জানি যে বিজেপি ক্ষমতায় আসার পর অতীতের নির্বাচনগুলো তুলনায় এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে কম রক্ত ঝরেছে, সেভাবে রক্তাক্ত হয়নি নির্বাচন। এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের কাছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের 2021-এর বিজেপি কর্মীদের মতো পরিণতি হয়নি, বড় ক্ষেত্রেই হয়নি, তাদের ঘর ছাড়তে হয়নি। কিন্তু তারা এই স্পেসে কতদিন বিরোধী রাজনীতি করবেন? ইকুয়েশন কি পাল্টাবে? পশ্চিমবঙ্গের বিভিন্ন পকেটে কংগ্রেসের কর্মীরা, বাম কর্মীরা, তারা কি ভাবছেন? এগুলোও কিন্তু খুব দেখার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ফিরে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা বিশেষণ খুব ব্যবহার হয়, জানেন তো, স্ট্রিট ফাইটার। রাস্তায় নেমে আন্দোলন করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড অফ রাজনীতি, অর্থাৎ যে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। প্রশ্ন হলো, রাস্তায় নেমে আন্দোলন করার মতো ইস্যু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি কি রয়েছে? এসআইআর নিয়ে তিনি নির্বাচনের আগে সরব হয়েছিলেন। এসআইআর নিয়ে প্রক্রিয়া, যারা ভোটাধিকার হারিয়েছেন সেই 27 লাখের আবার ইলেকটোরাল রোলে ফেরা, তার প্রসেস, লম্বা প্রসেস চলছে, আগামী দিনেও চলবে। সেই ইস্যুটায় একটা নির্বাচন লড়ে মুখ থুবড়ে পড়ার পর আবার কি সেই একই ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় আন্দোলন করতে নামতে পারবেন? সেই সুযোগ কি পাবেন? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বলে বোধহয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই জন্য সম্ভবত একটা অন্য রাস্তা নিচ্ছেন। আমরা দেখতে পেয়েছি এই ইস্যুটায় বামেরা বা কংগ্রেস তারাও বিরোধিতা করেছে, কিন্তু সেই বিরোধিতাটাকে তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার সঙ্গে তুলনা করে যদি আমরা দেখি, তাহলে মনে হবে একটু মৃদু বিরোধিতা। আর এবার ভোটের পরে, নির্বাচনে ভরাডুবির পর, 207 আর 80 সমীকরণের পর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অন্য মেজাজে দেখছি। তিনি কালো কোট চাপিয়েছেন, তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের 2.0 ভার্সনটাকে মিডিয়ার সামনে আনার চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবাই স্ট্রিট ফাইটার হিসেবে চেনেন। তিনি কেন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সত্তাটাকে এই মুহূর্তে সামনে রাখতে চাইছেন? এছাড়া কি তার কোনো উপায় নেই, নাকি এটা একটা তার গেম প্ল্যানের অংশ? এটা কি বয়সের কারণে নেওয়া সিদ্ধান্ত? খতিয়ে দেখতে হবে অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে এই যে পিপল টু পিপল কন্ট্যাক্ট, অর্থাৎ একদম নিম্ন স্তরের ভোটাররা কি চাইছেন, মানুষ কি চাইছেন, পাবলিক পালস কি বলছে, সেখান থেকে যে বিচ্যুতিটা তৃণমূলের আমরা দেখলাম এই নির্বাচনে 2026-এ, যেটা 2024 পর্যন্ত অনেকে বলছেন অক্ষুণ্ণ ছিল, 2021-এ তো তার অন্য ফলাফল আমরা ইভিএমের বাক্সে দেখেইছিলাম। সেই পাল্টে যাওয়া ইকুয়েশনটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে পারলেন না? এটাই, এই ধরতে না পারার যে ভুলটা, এটাই কি রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কামব্যাকের রাস্তাটা এত কঠিন করে দিল? একটা অন্য অ্যাঙ্গেলে আজকে একটু ভাবার চেষ্টা করি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর 2011 থেকে 16-র ফেজটা অন্যরকম ছিল, কিন্তু 14 বা 15 অনওয়ার্ডস থেকে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অদ্ভুত প্রভাব গোটা পশ্চিমবঙ্গের মিডিয়ার ওপর। সবার আগে সেই রাশটা হাতে টানতে চাওয়ার চেষ্টা। অনেকে বলতেন বা নিন্দুকরা বলেন, কেন্দ্রে যেমন যে সমস্ত মিডিয়া চ্যানেলগুলো আছে, যে নেটওয়ার্কগুলো আছে, যে খবরের কাগজগুলো আছে, তাদের অনেককে ব্যঙ্গাত্মকভাবে অনেকে বলেন গদি মিডিয়া, তেমনি পশ্চিমবাংলাতেও কিন্তু একটা দিদি মিডিয়া তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কান আর চোখ হিসেবে যারা দায়িত্বে ছিলেন,
বলা বাহুল্য তাঁরা অনেকেই সাংবাদিকতার মানদণ্ডে খুব একটা কলকে কোনোদিনই পান না। অনেকে বলেন সেই দালাল নেটওয়ার্ক যে তৈরি হয়েছিল, সেই নেটওয়ার্ক মমতা বন্দ্যোপাধ্যায়কে এইবার অন্তত মাটির গন্ধটা বা ঠিক খবরগুলো নিচের থেকে দিতে পারেনি। কারণ এটা হয় জানেন তো, একটা সরকার যখন 5 বছর পেরিয়ে 10 বছর, 10 বছর পেরিয়ে 15 বছর, ওই যেমন রাজাদের আমলে আগেকার দিনে লেগাসি তৈরি হতো, ঠিক তেমনি ওই যে হীরক রাজার দেশেতেই সেই ডায়লগটা ছিল না, যেখানে বিদূষককে রাজা বলতেন বা মন্ত্রীকে রাজা কখনো বলছেন যে এত ফিস ফিস করো কেন, কানে বাতাস লাগে জানো না, অনেকটা ওই রকম। অর্থাৎ শাসককে শুনতে চান, শুধু তার মন জুগিয়ে কথা বলাটাই বোধহয় তার নিযুক্ত মিডিয়ার একটা রিসেন্ট পাস্টে কাজ হয়ে দাঁড়িয়েছিল। তারা এই অভ্যেসটা থেকে, এই হ্যাবিটটা থেকে বেরোতে পারেনি। সঠিক কি ছবিটা সেটা তারা জনগণের সামনে, দর্শকদের সামনে তুলে ধরুক বা না ধরুক, তারা কি আদৌ কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে তুলে ধরতেন, নাকি তারাও মন জুগিয়ে একটা তাঁরা যা শুনতে চান ঠিক সেই ছবিটাই দেওয়ার চেষ্টা করতেন? আমরা জানি, আমরা দেখেছি যে বাংলা মিডিয়ায় ফিগারের জাগলারিতে কিভাবে এক মুহূর্তে 5 থেকে 7 মিনিটের মধ্যে এক্সিট পোলের ফলাফল পাল্টে দেওয়া যায়। সেটা অন্য আলোচনা, অন্য কোনো দিন আপনার সঙ্গে আলোচনা করব। এখন প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোখ আর কান যে নেটওয়ার্কের ওপর চলতো, তার নিযুক্ত করা সমস্ত, যাকে আমার অগ্রজ সাংবাদিক প্রসেনজিৎ বক্সী বলেন ডগ স্কোয়াড, তারা যেভাবে শোনাতেন বা দেখাতেন, সেটা কি প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে নড়বড়ে করে দিল? আমরা এর উত্তর এখনো জানি না। এই অভিঘাতের পুরো নাগাল পেতে পেতে আমাদের আরও খানিকটা অপেক্ষা করতে হবে। এখন বড় প্রশ্ন হচ্ছে 2029, তার কারণ 26 থেকে মাত্র 3 বছরের দূরত্বে ভারতবর্ষের একটা লোকসভা নির্বাচন, যেখানে আরও শক্তি বাড়িয়ে বিজেপি টার্ফে নামবে। কারণ এর আগের লোকসভা নির্বাচন থেকে এবার বিজেপির হাতে আরও বেশ কিছু নতুন রাজ্য চলে এসছে। বিজেপি হরিয়ানায় জিতেছে, বিহারে নীতিশ কুমারের যখন একটা অন্য, বলা যেতে পারে, আমি জানি না রিটায়ারমেন্ট প্ল্যান বা এই ধরনের কোনো শব্দবন্ধ ইউজ করা যায় কি না, কিন্তু যখন সম্রাট চৌধুরীর মাধ্যমে একটা নতুন বিজেপি সরকার বিহারও পেয়েছে, পশ্চিমবঙ্গ যখন ঐতিহাসিকভাবে প্রথমবার বিজেপিকে বেছে নিয়েছে, তখন অনেকগুলো নতুন রাজ্য এবার বিজেপির হাতে চলে এসছে। ফলে তারা কিন্তু স্পষ্টতই 2029-এর বিল্ড আপটা অনেক অ্যাডভান্টেজের জায়গা থেকে শুরু করছে। এবং বিজেপি এমন একটা রাজনৈতিক দল, পৃথিবীর সবথেকে বেশি সদস্য সংখ্যার রাজনৈতিক দল, তারা কিন্তু 24/7, 7 ডেজ এ উইক, 30 দিনের মাস এবং 365 দিনের বছরের সর্বক্ষণ এই রাজনৈতিক প্রসেসটার মধ্যে থাকেন, একদম নিচুতলার কর্মী থেকে সর্বোচ্চ পর্যায়ের নেতারা পর্যন্ত। এখন প্রশ্ন হলো, বিরোধীরা কতটা সংঘবদ্ধ জায়গায় আছে? যদি আমরা একটু সম্ভাব্য বিরোধিতার জায়গায় তাকাই, তাহলে আমরা দেখতে পাবো ইন্ডি জোট। এখন সেই ইন্ডি জোট অনেকগুলো দলের সমাহার। সেই প্ল্যাটফর্মটায় পশ্চিমবঙ্গ হাত থেকে হারিয়ে ফেলার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা গুরুত্ব থাকবে, তার ওজন ইন্ডি জোটে আর কতটা থাকবে, সেটা কিন্তু খুব দেখার বিষয়। পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনের ফলাফল সূক্ষ্মভাবে আরও একটা দিকে ইঙ্গিত করছে। বিহারের মতো পশ্চিমবঙ্গেও, আসামেও, আরও অন্যান্য রাজ্যগুলোতে ক্রমশ দুদলীয় রাজনৈতিক ব্যবস্থার একটা পুরনো ইকুয়েশন আবার আমরা ফিরতে দেখছি। তামিলনাড়ুর ক্ষেত্রেও আমরা দেখলাম ডিএমকের হার। ডিএমকে কখনো জোটবদ্ধভাবে ক্ষমতায় আসার জন্যও চেষ্টা করছিল, কিন্তু সেখানেও ইকুয়েশন চেঞ্জ হলো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে, সেটা কি রিজিয়নাল পার্টিগুলোকে, অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যগুলোয় বিভিন্ন পকেটে যে সমস্ত আঞ্চলিক দলগুলো এতদিন ধরে রাজনীতি করত, যে টেমপ্লেটে রাজনীতি করত, সেটা কি আস্তে আস্তে একটু পরিবর্তন হচ্ছে? বিজেপি শক্তিশালী হচ্ছে, অবশ্যই
উন্নত গণতন্ত্রের জন্য অনেকে বলেন যে একটা শক্তিশালী বিরোধীও খুব দরকার, কিন্তু সেই শক্তিশালী বিরোধীটা কি এতগুলো দলের সমাহার হিসেবে ইন্ডিজোট আদৌ নিতে পারবে? প্রশ্ন থাকছে। এই প্রশ্নটার সঙ্গেই জড়িয়ে আছে আরও একটা ইকুয়েশন, জানেন তো? এই ইন্ডি জোটের সঙ্গেই জড়িয়ে রয়েছে তৃণমূলের এই ভরাডুবিতে কংগ্রেসের কি লাভ হবে। কারণ ইন্ডি জোটের নেতৃত্বে যখনই প্রশ্ন উঠবে তখনই কিন্তু ঘুরে ফিরে আবার সেই রাহুল গান্ধীর নাম, আবার কংগ্রেসের ভূমিকা, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র 2টো আসন পেয়েছে, কিন্তু রাহুল গান্ধী খুব সিগনিফিকেন্টভাবে মাত্র 3 দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন নির্বাচনের পর, যে আমরা দরকার হলে শূন্য থেকে যে জার্নিটা শুরু করেছি সেই জার্নিটাকেই এগিয়ে নিয়ে যাব, কিন্তু এই মুহূর্তে আমরা তৃণমূলের হাত ধরার কথা ভাবছি না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনে হারের পর বিজেপির বিরোধিতায় বাম, এমনকি অতিবামদের সঙ্গ চেয়েছিলেন, তখন কংগ্রেস কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তারা অন্য রাস্তায় হাঁটতে চায়। বামেদের তরফ থেকে শতরূপ ঘোষ থেকে মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী, সবার গলাতেও আমরা একই সুর শুনেছি। বামেরাও কিন্তু এই মুহূর্তে 80টা বিধায়ক থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে তাদের হাত ধরতে চাইছে না। তৃণমূল কি তাহলে 80টা বিধায়ক নিয়েও একটু কোণঠাসা হয়ে গেল? ইন্ডি জোটের যে বার্গেনিং টার্মস, সেই দরদামের জায়গাটায় তৃণমূল কতটা পিছিয়ে পড়ল, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা পিছিয়ে পড়লেন? আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অন্য ভূমিকায় দেখেছিলাম। তখন তিনি বিরোধী নেত্রী, অর্থাৎ যে ভূমিকাটায় তিনি সবথেকে বেশি পছন্দ করেন। অনেকে বলেন না যে ফুটবলারদের যেমন মাঠের কিছু বিশেষ পজিশন থাকে যেখানে তারা খেলতে পছন্দ করেন, ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও এই অভিযোগটা বহু পুরনো। তিনি একদম আইডিয়াল বিরোধী নেত্রী। তিনি শাসকের চেয়ারে যতটা বেমানান, তিনি বিরোধী নেত্রী হিসেবে ঠিক ততটাই সাবলীল। বুদ্ধবাবুর আমলে আমরা দেখেছিলাম যে সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একদম টার্ফে নেমে রাস্তার আন্দোলন, সেটাকে কিভাবে একটা রাতারাতি জন আন্দোলনে পাল্টে দিতে পারতেন। বুদ্ধবাবু কিন্তু অনেকে বলেন জেন্টলম্যান পলিটিশিয়ান ছিলেন, তার ফলে সেটাই তার দুর্বলতা হিসেবে দেখা দিয়েছিল পরবর্তীকালে। বুদ্ধদেববাবু স্টেটমেন্ট দিয়েছেন অনেক ক্ষেত্রে, অনেক কড়া স্টেটমেন্ট, অনেক কিছুতে মাথা ভেঙে দেবো, কিন্তু কার্যক্ষেত্রে বুদ্ধদেববাবু তৃণমূলের সেই রাজনীতিটাকে কিন্তু পুলিশ দিয়ে বা অন্য কোনোভাবে কমব্যাট করতে পারেননি বলেই অনেকে বলেন যে 2011-এ সিপিএমের ওই পরিণতি হয়েছিল। বিজেপির সরকার তারা কি একই ভুল করবে? তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম কোনো রাস্তার আন্দোলন করতে জমি ছাড়বে, সুযোগ দেবে? এর উত্তর একমাত্র সময় দিতে পারে। কিন্তু যারা বিজেপির রাজনীতির টেমপ্লেটটা খুব ভালো করে ফলো করেন তারা বোধহয় বুঝতে পারবেন যে সেই সম্ভাবনা একটু কম। কেন বলছি এই কথাটা? কারণ এই মুহূর্তে সিপিএম বলুন বা তৃণমূল বলুন, বিরোধীদের হাতে কিন্তু সেই রকম কোনো অস্ত্র নেই। আজকে আপনি কল্পনা করার চেষ্টা করুন, যদি বিজেপি সরকারের আমলে এর আগের সরকারটা বিজেপির হতো আর তৃণমূল বিরোধী হিসেবে যদি একটা চাকরি বিক্রি কিংবা একটা অভয়ার মতো ইস্যু পেয়ে যেত, তাহলে কি পরিস্থিতি হতে পারত? এখনও কিন্তু সেই রকম পরীক্ষার মুখে নতুন সরকারকে পড়তে হচ্ছে না, এবং আমার মনে হয় না যে সেই ধরনের কোনো সুযোগ তারা বিরোধীদের এক্ষুনি দেবে বলে। এবার চলে আসি একদম শেষ প্রশ্নটায়, যে প্রশ্নটা আজকের আলোচনার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি ইচ্ছে করে এটাকে অনেক পরে বললাম, তার কারণ আপনাদের মনে অনেকেরই হয়তো প্রশ্ন আসছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে 71+। 5ই জানুয়ারি 1955 তার জন্ম। 71 বছরের একজন মহিলা, তাকে আবার নতুন করে তার দল, তার নিজের রাজনৈতিক সত্তা, এই সব কিছুকে রিইনভেন্ট করতে হবে। কঠিন কাজ, খুব কঠিন কাজ। কিন্তু ওই যে বললাম, রাজনীতিতে কোনোদিন কোনো কিছুকে বাতিল করা যায় না, কোনো সম্ভাবনাকে।
আজকে যদি আমরা একটু টাইম লাইনের সামনে তাকাবার চেষ্টা করি তাহলে দেখতে পাবো 2029-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স দাঁড়াবে 74, 2031-এ 76, অর্থাৎ 5 বছর পরে। এখন 2026-এর পর 2031-এ যখন আবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ফিরে আসবে, যদি তার মধ্যে পশ্চিমবঙ্গের যেটা জনগণের ভার্ডিক্টেড ট্র্যাডিশন, অর্থাৎ পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু কেরালার মতো 5 বছর অন্তর অন্তর পরিবর্তন করেন না। পশ্চিমবঙ্গের মানুষ একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটায় কিছুদিন বেশ কয়েক বছর স্টিক করে থাকেন, তাদের চয়েসটাকে তারা যথেষ্ট সময় দেন। সেই হিসেবে যদি আরও একটা টার্ম সম্ভাবনার দিক থেকে বিজেপি পায় তাহলে সেক্ষেত্রে 2026-এর পর 2031, 2031-এর পর তারপরে স্টপেজ 2036। ততদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স দাঁড়াবে 81। বাস্তব ক্ষেত্রে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রাজনৈতিক কামব্যাক করার জায়গা কি থাকবে? ভারতবর্ষের ইতিহাসে কিন্তু এরম নজির আছে। বাজপেয়ী থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী অনেকেই 80 বা তার আশেপাশেও রাজনীতিতে খুব সিগনিফিক্যান্ট ছিলেন, খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি থাকবেন? স্বাস্থ্যের দিক থেকে, বয়সের দিক থেকে, তার মধ্যে সেই ঝাঁঝ টার্ফে রাজনীতি করার, আইডিয়াল বিরোধী দলনেত্রী হিসেবে, স্ট্রিট ফাইটার হিসেবে রাজনীতি করার দম, ঝাঁঝ, সেটা কি তার মধ্যে অবশিষ্ট থাকবে? বিকল্প কে হতে পারেন? অনেকেই হয়তো বলবেন শোভনদেববাবু এই মুহূর্তে বিধানসভায় দলের বিরোধী দলনেতা, আর ববি হাকিমের হাতে তৃণমূলের মুখ্য সচেতকের দায়িত্ব। কিন্তু পার্টির সবথেকে বড় রিমোটটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে জিনিসটা ইঙ্গিত দিয়েছিলেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেই ভূমিকাটা নিতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায়ায় পার্টির দ্বিতীয় পাওয়ার সেন্টার কি আদৌ তৈরি হবে? নিন্দুকরা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাতানুকূল লিফট থেকে নেমে আসা রাজনীতি করেন, হেলিকপ্টার থেকে নেমে আসা রাজনীতি করেন। তিনি কি রাস্তার রাজনীতি, একটা সিঙ্গুর বা একটা নন্দীগ্রামের মতো রাজনীতি করে বাংলার রাজনীতিতে নিজের জমি তৈরি করতে পারবেন? যদি না পারেন তাহলে তৃণমূল কিন্তু আবার সেই এক লাইনের সংজ্ঞায় দাঁড়িয়ে যাবে, তৃণমূল মানেই মমতা, মমতা মানেই তৃণমূল। একদম শেষকালে বলতে ইচ্ছে হচ্ছে, একটা সময় তৃণমূল কংগ্রেস সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা যে কথাটা বলতেন, তৃণমূলের রাজনীতিটাই হচ্ছে ভীষণভাবে সিপিএম বিরোধিতার ব্র্যান্ডের রাজনীতি। আজকে সিপিএম প্রাসঙ্গিক নয়, বা হয়তো তাদের সেই পুরনো প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। অনেকে বলেন এটাই তৃণমূল কর্মীদের কাছেও একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি আর সেই সিপিএমই না থাকে বিরোধিতা করার জন্য, তাহলে তারা নতুন করে আর কিভাবে নিজেদের উদ্বুদ্ধ করবেন? আর তারা যদি উদ্বুদ্ধ করতে নিজেদের না পারেন, তৃণমূলের এই যে কাঠামোটা একদম নিচু স্তর থেকে দলের ওপর পর্যন্ত যে তন্ত্রটা তৃণমূল 15 বছরে তৈরি করতে পেরেছিল, সেই কাঠামো ভেঙে পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের আর কোনো কামব্যাক কি বাস্তবে সম্ভব? প্রশ্নটার উত্তর আপনারা খুঁজুন। আমি শুধু কয়েকটা তর্কের ইন্ধন আপনাদের দিয়ে গেলাম। অবশ্যই যদি ভালো লাগে আমাদের এই আলোচনাগুলো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খবরের ডান দিক। অনেকেই প্রশ্ন করছেন, কমেন্ট করছেন, কমেন্ট নিয়মিত পাচ্ছি। কেউ এমনও প্রশ্ন করছেন যে খবরের শুধু ডান দিক কেন, বাঁ দিক নয় কেন? তাহলে তাদের জন্য শুধু এক লাইনের বলে চলে যাই, একটা ওয়ান লাইনার। খবরের বাঁ দিক দেখানোর জন্য আপনাদের সামনে কিন্তু একটা আস্ত ইকোসিস্টেম আছে। খবরের কাগজ আছে প্রচুর, মিডিয়া আছে, ইউটিউবের অনেক প্ল্যাটফর্ম আছে। আমরা না হয় একটু অন্য পথে হাঁটি, একটু ডান দিকটা দেখাই, যেটা খুব বেশি আপনারা দেখতে পান না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনারা কি ভাবছেন, কি চাইছেন প্রশ্ন করবেন। ফেসবুকেও আমরা আছি,
ফেসবুকে একটু লাইক ফলো করবেন। যত বেশি মানুষ তাদের কাছে আমাদের পৌঁছে দিতে পারবেন, সেটাই কিন্তু আমাদের জন্য একটা বিরাট বড় পাওনা হবে। আজ এই পর্যন্তই। এই ধরনেরই আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমি প্রদীপ্ত। আজকের মতো শুভরাত্রি।